হৃদমায়ের প্রেমগাথা পর্ব সংখ্যা ৫৪ লিখেছেন রিক্তা ইসলাম মায়া। সঙ্গে আমি আছি মাহি। হৃদ শুধুই তার ব্রেইন চালাচ্ছে এই মুহূর্তে, কিভাবে বউকে খুঁজে পাওয়া যাবে এই পদক্ষেপ গ্রহণ করছে। বাকি সবাই শুধু হৃদের কথা অনুযায়ী কাজ করছে। যে কোনো পরিস্থিতি হৃদের তীক্ষ্ণ মাইন্ড দ্রুত চলে, সেটা পূর্ব থেকেই অবগত আসিফ। তাই নতুন করে অবাক হলো না হৃদের চালচলনে। আসিফ হৃদের কথা শুনলো এবং কিছু বলতে চাওয়ার আগেই হৃদ নিজের কথা শেষ করতে করতে হাঁটে হেলিকপ্টারগুলোর দিকে। আসিফ বুঝলো হৃদকে এই মুহূর্তে কিছু বলার চেয়ে চুপচাপ সে কাজ করাটাই শ্রেয়। নয়তো যে আগুনে হৃদের ভিতর জ্বলছে, সেই আগুনে সর্বপ্রথম আসিফকেই পুড়াবে হৃদ। আসিফ তৎক্ষণাৎ হৃদের পিছন থেকে দৌড়ে সামনে গেলো, ক্যাপ্টেনদের বলতে হেলিকপ্টারগুলো আকাশে উড়াতে। আসিফ ক্যাপ্টেনদের তাদের কাজ বুঝিয়ে দেওয়ার মধ্যেই দেখলো মাত্র আগত হেলিকপ্টার থেকে আয়ন আর রাদীপ দুজনই অস্থির, উত্তেজিত অবস্থায় নামতে। দুজনের হাঁটার গতিপথ ছিল হৃদ, কিন্তু অশান্ত। অস্থির হৃদ চোখা উড়িয়ে তাদের দুজনকে দেখলো কি দেখলো না, কোমরের ইন করা শার্টের ভাঁজ খুলতে খুলতে গিয়ে বসলো হেলিকপ্টারের ভিতর। আয়ন রাদীপ হৃদকে হেলিকপ্টারের ভিতর বসতে দেখে নিজের হাঁটায় গতি বাড়িয়ে দৌড়াতে চাইল, কিন্তু ততক্ষণে দুজন বডিগার্ড দুই দিক থেকে উড়ন্ত যন্ত্রটির দরজা আটকে দিতে দিতেই ক্যাপ্টেন হেলিকপ্টারটি উড়ালো আকাশে। আয়ন বা রাদীপ কারো সুযোগ হয়নি হৃদের সঙ্গে যাওয়ার। আসিফ অপর হেলিকপ্টারে উঠতে উঠতে চেঁচালো রাদীপ আর আয়নের উদ্দেশ্যে। তাড়াহুড়োয় বলল, আয়ন ভাই, আপনি আর রাদীপ ভাই দুজন দুটো হেলিকপ্টার উঠে পড়ুন। আমরা পাহাড়ি নিষিদ্ধ জায়গাগুলোতে যাব ভাইয়ের পিছন পিছন। আপনারা দুজন দুটো আলাদা আলাদা হেলিকপ্টারে আলাদা দিশায় যান। ক্যাপ্টেনদের লোকেশন বলা আছে, সঙ্গে একজন করে বডিগার্ড নিয়ে যান। আসিফ কথা মতো আয়ন রাদীপ দুজনই দৌড়ালো দুই পথে। হৃদের পিছন পিছন তারাও একটি করে হেলিকপ্টার উড়িয়ে গেল ভিন্ন ভিন্ন দিশায়। আসিফ চলে যেতে গিয়েও একটু থামলো। বাকি হেলিকপ্টারের ক্যাপ্টেনগুলোকে আবারও একবার করে লোকেশন বুঝিয়ে দিয়ে সে পুনরায় তার বরাদ্দকৃত হেলিকপ্টারে চড়তে চড়তে দেখলো অস্থির উত্তেজিত আরিফ দৌড়ে এদিকটায় আসছে। হয়তো আসিফকে কিছু বলতে চায়। আসিফকে মনে করে পুনরায় নেমে গেল। কিছু দূর এগিয়ে এসে আরিফকে আশ্বস্ত করে বলল ওদের সাথে যেতে, মায়েদের খোঁজে পাহাড়ের বুকে হেলিকপ্টার নিয়ে চড়তে। আসিফের কথায় উত্তেজিত আরিফ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মুহূর্তের মাঝে 10টি হেলিকপ্টারে পাখা উড়িয়ে চলল পাহাড়ের বুকে। অল্প দূরত্বে পাহাড়ের বুক ঘেঁষে হেলিকপ্টার থেকে খোঁজ চলল মায়াদের। এত এত মানুষ শুধু অবাক চোখে তাকিয়ে রইল হৃদের খানের ক্ষমতার দিকে। তাদের দেখা কখনো এমন হয়নি কারোর জন্য কেউ এত অস্থির পাগল পাগল হয়ে এত মানুষ জড়ো করে ফেলতে। মুহূর্তের মাঝে হাজার হাজার মানুষকে বিরতিহীনভাবে লাগাতার এক পাহাড় থেকে অন্য পাহাড়ের বুকে দৌড় করাচ্ছে শুধু দুটো মেয়ের জন্য। সেই সাথে এতগুলো মানুষের খাওয়া দাওয়া, পানির, ডাক্তারের ব্যবস্থা পর্যন্ত হৃদ খানের পক্ষ থেকে। তারপরও মেয়ে দুটো হৃদ খানের চাই মানে চাই। এখনো তো উপস্থিত মানুষের মধ্যে একটা তীব্র কৌতূহল জেগে উঠেছে, কে সেই নারী যার খুঁজে হৃদ খান আকাশ পাতাল এক করে দিচ্ছে অনুসন্ধানে। হৃদ খানের শখের নারীকে সবাই এক পলক হলেও দেখতে চায়, কিন্তু আফসোস, সেটা আদৌ সম্ভব হবে কিনা কে জানে। সবার ধারণা মেয়ে দুটো হয়তো জীবিত নেই, কারণ জীবিত মানুষের সন্ধান এতক্ষণে পেয়ে যেত তারা। কিন্তু মৃত মানুষের সন্ধান পাওয়াই পাহাড়ের বুকে অনেকটাই দায়, কারণ মৃত মানুষ বন্য পশুর শিকার হয়। যদি মেয়ে দুটো মৃত হয় তাহলে এতক্ষণে নিশ্চয়ই পাহাড়ি বন্য পশুর আহার হয়ে গেছে। সেখানে এক রাত কেন, এক যুগ খুঁজলেও মেয়ে দুটোর সন্ধান পাওয়া যাবে না। দেখতে দেখতে আর্মি, র্যাব ফোর্স আর দ্বিগুণ বাড়ালো হলো। সারি সারি গাড়ি ভিড় পড়লো রাস্তায়। দুপাশে পাহাড়ি রাস্তায় 2 কিলোমিটার পর্যন্ত শুধু গাড়ির ভিড়ই পড়লো। আগত র্যাব বাহিনীর সাথে স্পেশালিস্ট ট্রেকিং কুকুরের নামালো হলো পাহাড়ের বুকে, আর সেটা কাজেও দিল। কুকুরগুলোর ঘ্রাণ শক্তি তীব্র হয়, কোনো জিনিসের ঘ্রাণে চিহ্নিত করতে পারে মানুষের অবস্থান। র্যাব বাহিনী হাতে হাতে সেই কুকুরগুলো নিয়ে জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তেই মায়েদের চিহ্নর খোঁজ বের হতে শুরু করলো। প্রথমে রাস্তা রক্তের দাগ পেল। রাতে আধারে জঙ্গি ছেলেগুলোর হাতে মায়া পা কেটে উল্টে পড়ার সেই রক্তের দাগগুলো কুকুর দিয়ে শনাক্তকরণ করতেই সেখানে র্যাব বাহিনী দাগ টেনে সিজ করলো।
পাহাড়ে উঠতে উঠতে আরও কয়েকটা জায়গায় অল্প অল্প রক্তের দাগ পেল বিভিন্ন জায়গায়। তদন্ত অনুযায়ী র্যাব ফোর্স ধারণা করছে মেয়েগুলো রাতের আধারে হয়তো এই পথেই দৌড়ে পালিয়েছিল। এই শনাক্ত করা জায়গাগুলো হৃদের কাছে পৌঁছাতে বার্তা পাঠানো হলো হৃদের ক্যাপ্টেনের কাছে। 7টা থেকে 9টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবৎ শুধু পাহাড়ের নিষিদ্ধ জায়গাগুলোতে হেলিকপ্টারে চড়ে বেরিয়েও মায়াদের অনুসন্ধানের খোঁজ পেল না হৃদ বা অন্য কেউ। তারপরও ক্লান্তিতে কেউ থেমেনি। বিরতিহীনভাবে এক জায়গায় বারবার রাউন্ড দিয়ে খুঁজে বেড়াচ্ছে মায়াদের। অশান্ত হৃদ দাঁত কিরমির করে বসে। তখনই ক্যাপ্টেন খবর দিল মায়াদের কিছু চিহ্নের শনাক্তকরণের বিষয়টি। অল্প আশার আলো দেখতে পেতে হৃদ তৎক্ষণাৎ উড়ন্ত যন্ত্রটি নামাতে বলল নিচে। দক্ষ ক্যাপ্টেন তাই করল। পাহাড়ের শেষ চূড়ায় পাখার রাউন্ড রাউন্ড ঘুরিয়ে নামাল নিচে। উড়ন্ত যন্ত্রটি নামতে দেরি, কিন্তু হৃদের লাফিয়ে বের হতে দেরি হলো না। হৃদকে বের হতে দেখে কালো পোশাকধারী কিছু র্যাব ফোর্স এগিয়ে আসলো। তাদের মধ্যে একজন কমান্ডারও ছিল। তিনি হাতে একটা ট্যাবে হৃদকে তখনকার শনাক্তকরণের জায়গাগুলো ছবিতে দেখাতে দেখাতে হাঁটলো সামনে। হৃদ ট্যাব হাতে চলল নিচে, যেদিকে ট্রেকিং কুকুরগুলো দিশা দিচ্ছিল। পাহাড়ের উঁচু হতে নিচে নামার মাঝপথে আবারও হইচই করলো কুকুরগুলো। ঘ্যাও ঘ্যাও শব্দে পা দিয়ে আশেপাশের বালুমাটি সরাতে লাগলো কোনো কিছুর আভাস পেয়ে। হৃদ থামে। সে থামে নয়, তাকে থামতে হয় কুকুরগুলোর হইচই দেখে। সেই সাথে থামলো পুরো র্যাব ফোর্স। কুকুরগুলোর দেখানো জায়গায় অনুসন্ধান করে আশেপাশে খুঁজতে লাগলো কি আছে সেখানে। কয়েক সেকেন্ডের ব্যবধানে কুকুরগুলো নিজেই পাহাড়ি লাল বালুমাটি খুঁড়ে বের করলো ছোট একটি যান্ত্রিক ফোন। একজন র্যাব সদস্য গ্লাভস হাতে সেই ফোন তুলে কমান্ডারের হাতে দিতেই তিনি সেটা হৃদের হাতে দিল। অস্থির অশান্ত হৃদ কম্পিত হাতে সেই ফোনটি হাতে তুলল। নিশ্চুপ ভঙ্গিতে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ফোনের দিকে। তখনই পাশ থেকে কমান্ডার হৃদের উদ্দেশ্যে বলল, এটা হচ্ছে আপনার পাঠানোকৃত নাম্বারের ফোনটি, যেটা আমরা রাতে লোকেশন ট্র্যাক করেছিলাম সেটি। ধারণা করা যায় এটি মেয়ে দুটো মধ্যে একজনের ফোন হবে। ওদের হয়তো সন্ত্রাসীগুলো এই রাস্তা দিয়েই ধরে কোথাও নিয়ে গেছে মিস্টার খান। অশান্ত হৃদের মন মস্তিষ্ক দুটোই দপদপ করছে আগুনের লাভার ন্যায়। এই মুহূর্তে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলতে পারলেও তার মন শান্ত হবে না। হৃদ এই মুহূর্তে ভয়ঙ্করভাবে ঘায়েল হচ্ছে একের পর এক বইয়ের নিখোঁজ হওয়ার চিহ্ন পেয়ে। হৃদ অনুভব করতে পারছে তার বইয়ের তীব্র আকুতি আর ছটফটের লড়াই। নিশ্চয়ই তার বউ শেষ পর্যন্ত অনেক লড়াই করেছিল বেঁচে ফেরার। সেজন্য তো জায়গায় জায়গায় নিজের লড়াইয়ের চিহ্ন রেখে গেল। হৃদ শক্ত হাতে মুঠোয় পিষল ফোনটিকে। চোয়াল শক্ত করে আশেপাশে তাকালো অশান্ত দৃষ্টিতে। বালুমাটির উপর কয়েকজন মানুষ ধস্তাধস্তি করলে যেমন গর্তে উঁচু নিচু হয়ে থাকে, বর্তমান তেমন অবস্থায় হয়ে আছে গুহার সামনে। হিংস্রত্ব হৃদের চোখের পাটা ক্রমশ আবারও লাল হতে লাগলো, অথচ তার বাচনভঙ্গি ততই শান্ত দেখালো। হৃদের শান্ত ভঙ্গি দেখে বোঝার উপায় নেই সেই মুহূর্তে কতটা হিংস্রত্বের ঘায়ের শিকারী হয়ে আছে শিকারের অপেক্ষায়। আশেপাশে সিল মেরে জায়গাটা সিজ করে দিল কমান্ডার। তিনি প্রথম অবস্থায় হৃদের মনোভাব ধরতে না পেরে পুনরায় বলল, মিস্টার খান, এটা হচ্ছে একটা গুহা। ফোনটা যেহেতু এখানে পেয়েছি, তাই আশা করা যায় মেয়ে দুটো হয়তো রাতে এই গুহার ভিতরেই ছিল। আমরা লোক পাঠাচ্ছি এর ভিতরে। হৃদ গুহার সামনে হাঁটু মুড়ে বসলো, ভিতর দিকে তাকিয়ে। কি জানি সে কি দেখলো গুহার ভেতরে। তারপর পরই শোনা গেল হৃদের শান্ত কণ্ঠ, এটা গুহা নয়, সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গের দ্বিতীয় রাস্তাটা খুঁজুন কমান্ডার, আশেপাশে কোথাও থাকতে পারে। হৃদের কথায় কমান্ডার একইভাবে হৃদের সাথে বসে। গুহার ভেতরে উঁকি মারতে মারতে বলল, এটা কোনো সুড়ঙ্গ নয় মিস্টার খান। দেখতে সুড়ঙ্গ মতো মনে হলো, আসলে এটা একটা গুহা। আমি আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। এসব পাহাড়ি গুহায় সন্ত্রাসীরা আশ্রয় নেওয়ার জন্য খনন করে। এসব গুহার দ্বিতীয় কোনো পথ থাকে না। তীব্র মেজাজে হাতের মুঠোয় মায়ের ফোনটি পিষে তৎক্ষণাৎ জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো হৃদ। এই মুহূর্তে কমান্ডার হৃদের পাশে বসে থাকা মানে পরিস্থিতি বিগড়ে যাওয়া। এমনি হৃদের মেজাজ হিংস্রত্বে হাইনারের হয়ে আছে। কখন থাপা বসাবে ঠিক নেই। মন মস্তিষ্ক জ্বলছে তপ্ত আগুনে। সেজন্য হৃদ নতুন করে আর আগুন জ্বালাতে চায় না। কমান্ডার রেখেই হৃদ এগিয়ে গেল সামনে। উপস্থিত বাকি র্যাব বাহিনী ট্রেকিং কুকুর নিয়ে দৌড়ালো হৃদের আগে আগে। পাহাড়ের উঁচু স্থান হতে অনেকটাই নিচে নামলো সুড়ঙ্গ পথের খোঁজে।
একটা সময় হৃদের কথা মতো পেয়েও গেল। সুড়ঙ্গ মুখের খোঁজ পেতে কুকুরগুলো আবারও হইচয়ে ঘ্যাও ঘ্যাও শব্দ করে চেঁচাতেই থামলো সবাই। পুনরায় শনাক্ত হলো মায়াদের ফেলে যাওয়া কিছু জিনিস। গুহার ভেতরে র্যাফোর্সের প্রবেশ করতেই সেখান থেকে উদ্ধার হলো রাফার ফেলে যাওয়া ছোট ব্যাগটি আর মায়ের রক্তাক্ত সাদা হিজাবটি। দুটো জিনিস সংগ্রহ করে হৃদের হাতে তুলে দিতে দিতে হৃদ প্রথমে ব্যাগটা হাতে নিল। অস্থির অশান্ত মনে সেটি নাকে বাজাতে অপরিচিত ঘ্রাণ আসলো ব্যাগ থেকে। হৃদ তৎক্ষণাৎ বুঝতে পারলো ব্যাগটা তার বইয়ের নয়। পুনরায় ব্যাগটি ফেরত দিতে দিতে মায়ের হিজাবটি তুলে নিল হাতে। আগে নেয় হিজাবটি তার নাকে বাজাতে হয়নি হৃদের, তার আগেই পরিচিত সুবাস বাজলো নাকে। হৃদ থমকে যাওয়ার মতন হিজাবটির দিকে তাকিয়ে রইল গুটি কয়েক সেকেন্ড। পরিচিত সুবাসটা বলছে এই হিজাবটি তার বইয়ের। হিজাবের রক্তের ছিটা দাগ আর পাহাড়ি লাল মাটি ময়লা বর্ণনা করছে তার বউ রাতে এখানেই ছিল। না জানি কতটা আতঙ্কে আর কতটা অসহায়ত্বে আহত অবস্থায় এখানে আশ্রয় নিয়েছিল সে। আচ্ছা, ফোনে যে হৃদকে গুহার কথা বলেছিল সেটি কি এই গুহার কথাই ছিল? বলেছিল তার বউ? না, হৃদ আর ভাবতে পারল না। ছটপট অস্থির মনে বলিষ্ঠ হাতে হিজাবটি পিষে হাঁটু ভেঙে বসলো সুড়ঙ্গ মুখের সম্মুখে। অন্ধকার সুড়ঙ্গের ভিতরে দিনের আলোয় এতটা অন্ধকার দেখালো, তাহলে রাতে হয়তো আরো ভয়ঙ্কর অন্ধকার দেখা। তার বউ নিশ্চয়ই ভয় পেয়ে আহাজারি করেছিল অল্প আলোর জন্য। হৃদের পাশাপাশি তখনকার কমান্ডারটিও বসলো হাতে ফোনের আলো জ্বালিয়ে। সুড়ঙ্গের ভেতর আলো ফেলতে দেখলো ছোটখাটো গুহার মতন বেশ বড় সুড়ঙ্গ পথ ভিতরের দিকে চলে যাচ্ছে। কমান্ডার সেটি দেখে হৃদের দিকে তাকালো আর চোখে। তখনও হৃদকে জোর গলায় বলেছিল এসব পাহাড়ি গুহার দ্বিতীয় রাস্তা থাকে না। অথচ ওনার 15 বছরের অভিজ্ঞতা ভুল করে হৃদখানের ধারণা ঠিক হলো। দেখা মাত্র কিভাবে বলে দিতে পারলো এটা গুহার নয় সুড়ঙ্গ পথ ছিল? তিনি তো জানেন এসব গর্তের মতন দেখতে গুহার পাহাড় কেটে বানানো হয় শুধু পাহাড়ি জঙ্গিদের আশ্রয় নেওয়ার জন্য। যেমনটা মানুষ ঘর বানায় তেমন পাহাড় কেটে জঙ্গিরা গুহা বানায় তাদের নিরাপত্তার জন্য। কিন্তু হৃদ খানের ধারণা ওনার অভিজ্ঞতা থেকে এতটা প্রহর কিভাবে হয় এসব বিষয়? এত সহজ ভাষায় কিভাবে সব কিছু আগে আগে বলে দেওয়া সম্ভব? কমান্ডারের চিন্তা ভাবনার মাঝে হৃদ সুড়ঙ্গের ভিতরে হাত ঢুকিয়ে একটা মচমচে শুকনো পাতা হাতে নিল। হৃদকে গভীর মনোযোগ সহকারে পাতাটির দিকে তাকিয়ে থাকতে দেখে তিনিও সে তাকালো সেদিকে। দেখলো শুকনো পাতাটি রক্তের কালশিটে দাগে দুমড়ে মুচড়ে আছে। পাতাটি দেখে বোঝা যাচ্ছে কেউ একজন হয়তো এই পাতার সাহায্যে নিজের রক্তাক্ত স্থান পরিষ্কার করার চেষ্টা করেছিল। হৃদ পাতাটি হাতে নিয়ে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা আরও কিছু পাতার দিকে তাকালো। বেশ কিছু পাতা একইভাবে রক্তের দাগে দুমড়ে মুচড়ে পড়ে আছে। হৃদ বুঝতে পারলো মায়া বা রাফার মধ্যে কেউ একজনের রক্ত পরিষ্কার করতে চেয়েছিল এই পাতার সাহায্যে। শ্বাস আটকে আসার মতন কষ্টে হৃদ বুক ফুলিয়ে শ্বাস টানলো কয়েকবার। শেষবার সুড়ঙ্গের ভিতর তাকিয়ে পুনরায় সে উঠে দাঁড়ালো। যে পথে এসেছিল সেই পথে হাঁটলো পাহাড়ের চূড়ায়। হৃদকে পাহাড়ে উঁচুতে উঠতে দেখে কমান্ডার উঠে দাঁড়াতে তাড়াহুড়ো করে মিস্টার খান, কোথায় যাচ্ছেন আপনি? আমরা তো যাব নিচে, আপনি উপরের দিকে যাচ্ছে কেন? শক্ত হৃদ উত্তর করলো না কমান্ডারের কথায়। সে এতক্ষণে বুঝতে পেরে গেছে তার গন্তব্য এখন কোথায়। বউ তার এই সুড়ঙ্গ পথ ধরেই পাহাড়ের উপরে উঠেছিল রাতে, কিন্তু এরপর কোথায় গিয়েছে সেটাই হৃদকে জানতে হবে। রাফাকে নিয়ে মায়ের দৌড়ে যাওয়া একই পথে হাঁটলো হৃদ। হাঁটতে হাঁটতে সেই একই পথে উঠে দাঁড়ালো পাহাড়ের শেষ পৃষ্ঠে। হৃদ আশেপাশে তাকালো। নিজের ক্রিমিনাল মাইন্ড আর বিচক্ষণতার কাজে লাগিয়ে মায়েদের রাতের পরিস্থিতি বর্ণনা করতে চাইল নিজে নিজে। বাজ পাখির দৃষ্টি আর প্রহর ব্রেন চালিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করতে করতে বর্ণনা করলো। পাহাড়ের শেষ পৃষ্ঠে চূড়ায় দাঁড়িয়ে এখান থেকে ফিরে যাওয়ার পথ বন্ধ। সামনে গহীন গভীর খাদ আর পিছনে ছিল জঙ্গি ছেলেগুলো। এখান থেকে ঘুরে পুনরায় দৌড়ানোর সুযোগ পাবে না তার বউ, কারণ এতে অনেক সময় লাগবে। ততক্ষণ ছেলেগুলোর হাতে ধরা পড়ার সম্ভাবনা বেশি। যদি তার বউ ধরা পড়তো তাহলে এতক্ষণ তার মৃতদেহটা হলেও হৃদ পেয়ে যেত। কারণ পাহাড়ের বুকে থাকা চোর, ডাকাত, জঙ্গি, সন্ত্রাসী একটা মানুষকেও হৃদ ছাড় দেয়নি বন্দি করার থেকে। এর মানে তার বউকে রাতে কিডন্যাপ করা জঙ্গি ছেলেগুলো হৃদের হাতে বন্দি এই মুহূর্তে। হয়তো তার বউয়ের সন্ধান পালে ছেলেগুলোকেও শনাক্ত করা যাবে। তাই হৃদের বিচক্ষণতা বলছে তার বউ রাতে জঙ্গিদের হাতে পড়েনি। হয়তো প্রাণ বাঁচাতে কিছু একটা করেছে, কিন্তু কি?
পিছনে জঙ্গি ছেলেগুলো থাকলে মানুষ ইজ্জত বাঁচাতে অসহায় অবস্থায় কি করতে পারে? পাহাড় থেকে লাফ দিতে পারে? হৃদের হিসাব বরাবর মিলে যেতেই হৃদের বুক আতঙ্কে কাঁপলো। কম্পিত বুকে তাকালো নিচে। দিনের আলোয় উপর থেকে নিচে তাকালে মানুষের শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতন ভয়ঙ্কর গহীনতা দেখা যায়। হৃদ মায়ার লাফিয়ে পড়া একই স্থানে দাঁড়িয়ে নিচে তাকালো। এক হাতে মায়ের হিজাব চেপে অন্য হাতে মুঠোফোনটি ধরা। অনড় দৃষ্টিতে পাহাড়ের উঁচু হতে তলদেশে তাকিয়ে হৃদের আশেপাশে অসংখ্য মানুষের ভিড়। সবাই মায়াকে খুঁজে বেড়াচ্ছে, অথচ হৃদের বুক কাঁপছে এটা মানতে তার বউ হয়তো রাতে এই দিকটায় এসেছিল, জেনে বুঝে নয়তো অসাবধানতাই পাহাড়ের চূড়ায় হতে নিচে পড়ে গিয়েছে। হৃদ শূন্য চোখে নিচে একদমে তাকিয়ে রইল। হৃদের হেলিকপ্টার ছাড়া বাকি 9টি হেলিকপ্টার দেখা গেল এই পাহাড়ের তলদেশে উড়ে বেড়াচ্ছে মায়াদের খোঁজে। হৃদ নিজেও এতক্ষণে এই নিষিদ্ধ জায়গাগুলোতে মায়ের খোঁজ করেছিল, কিন্তু কোথাও পায়নি। হৃদ বুঝতে পারছে না, যদি মেয়ে দুটোর এই দিকটায় লাফিয়ে থাকে তাহলে এতক্ষণ পর্যন্ত তাদের একটা চিহ্ন পর্যন্ত কেউ পাচ্ছে না কেন? রাত থেকে এই পর্যন্ত সবাই খোঁজে খোঁজে ক্লান্ত। এখন সময় 10টার ঘরে। তার বউ যাবে তো যাবে কোথায়? মাটি খুঁড়ে হলো পাহাড়ের তলদেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা, অথচ বিগত 12 ঘন্টা ধরে খোঁজাখুঁজি পরও কোনো হদিশ পাচ্ছে না কেউ। চারপাশে চাপা গুঞ্জন চলছে, মায়া জীবিত নেই। অথচ হৃদের মন মস্তিষ্ক মানতে নারাজ, তার বউ জীবিত নেই। হৃদ বুঝতে পারছে সে অনেকটা দেরি করে ফেলেছে তার বউয়ের কাছে পৌঁছাতে, কিন্তু না জানি কতটা দেরি করে ফেলেছে। সেই ভয়ে আকাশের দিকে তাকালো হৃদ। বেশ সময় নিয়ে শূন্য আকাশে তাকিয়ে রইল অনুভূতিহীন ভাবে। তার কঠিন ব্যক্তিত্ব নড়ে উঠছে বইয়ের দহনে। চোখের সামনে দুনিয়াটা ঘুরছে হারানো ব্যথায়। হৃদ তপ্ত দহনে ব্যথা সহ্য করতে না পেরে হঠাৎ বুক ফাটা আর্তনাদে চিৎকার করে উঠল গলা ফাটিয়ে। হৃদের চিৎকারে আশপাশটা ভয়াবহ হয়ে উঠল থমথমে। আকাশের দিকে তাকিয়ে হৃদের চিৎকারের ধ্বনি বলতে শোনা গেল, হৃদ, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। তোর মতন অবাধ্য নারীর প্রয়োজন এই হৃদ খানের পড়ে না, শুনেছিস তুই? তোকে ছাড়াও আমি ভালো থাকবো, খুব ভালো থাকবো। হৃদের হঠাৎ চিৎকারে আশেপাশের সবাই থমথমে খেয়ে অবাক চোখে তাকালো হৃদের দিকে। একটা মানুষ কতটা ভিতর থেকে ভেঙে পড়লে এভাবে চেঁচাতে পারে পাহাড়ের বুকে? হৃদের প্রতিটা আর্তচিৎকার ধ্বনি যেন পাহাড়ের বুকে প্রতিধ্বনি হয়ে ফিরত আসছে বারবার। উপস্থিত শত শত মানুষ নিজেদের খোঁজাখুঁজি ছেড়ে শুধু হৃদের দিকে তাকিয়ে। হৃদের না বলা কথাগুলো যেন সবাই পড়তে পারছে। বউ হারিয়ে পাগল পাড়া হৃদের বুক ফাটা আর্তনাদ সবাই দেখতে পাচ্ছে, কিন্তু আফসোস তাদের কারো ক্ষমতা নেই হৃদের বউকে সুস্থ সবল অবস্থায় ফেরত দিতে। কারণ তাদের সবার ধারণা মেয়েটি হয়তো রাতে জঙ্গিদের হাতে পড়ে পাহাড়ের বুকে কোথাও মাটি চাপা হয়ে গেছে, যার জন্য এখনো তারা মেয়েটির সন্ধান খুঁজে পাচ্ছে না। ক্লান্ত হৃদ আকাশের বুকে তাকিয়ে রইল তখন। কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে ক্রমশ চোখের পাতা বন্ধ করতে করতে শ্বাসরুদ্ধ করা অবস্থায় হৃদ বিড়বিড় করে আওড়ালো, আমি ভালো নেই জান, তোকে ছাড়া নিঃশ্বাস আটকে আসার মতন কষ্ট পাচ্ছি আমি। প্লিজ জান, কাম ব্যাক। I can't live without you. I can't. Please come back. Please.